এবং বাংলাদেশ বহুত ভালো হ্যাঁ অনেক আসলে আমার ইউনিয়ন অবস্থা খুব খারাপ একটা আছে দেখা ডাক্তার নাই লাস্ট আছে যে একটা বাইপাস না একটা মানে ইনজেকশন শেষ এর বাদে এটা কোনো গ্যারান্টি নাই কিছু না এর বাদে আস্তে আস্তে মানে ইনজেকশন কোনো এদের মানে না আম্মা বেশি তাই না টুস্টা করে মানে যেন ওই মত এগুলো না আছে এগুলো আম্মা লিয়া দিতে বাজারে সোকর বাইশ না বন পরিবেশ বিষয় সম্পাদক এই মিলাকি আপনার ওয়ার্ডে আহ্বায়ক কমিটির সদস্য নবগঠিত থানা কমিটির সাধারণ সদস্য এগুলো আব্দুল মালিক শেখু আমরা 21 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আর মহানগর বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আইন ফয়সাল 19 নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আর কিন্তু আপনার সাবেক ছাত্র নেতা আপনার মতিউরবাড়ি পুরুষের মহানগর বিএনপির জয়েন্ট সেক্রেটারি থ্যাংক ইউ আপনার ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আবার ওয়ার্ডও আপনার সেক্রেটারি রফিকুল ইসলাম রফিক এইগুলাকে আপনার 24 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাশিদ এইগুলাকে নবগঠিত স্বেচ্ছাসেবী দলের কোতোয়ালি থানার ইসলাম থানার দপ্তরের দায়িত্বে ওই লোকই আপনার মোটামুটি আমরা আইসি আপনার কাছে মূলত আসলে হয় কি দাবি ওই যে আইন যে বছরে অন্তত যে যদিও আমি ক্লোজলি দিনার অফিসে আসলাম আমার 2-1টা দিনের জিনিসটার এটা দিয়ে মাইন্ড লাগছিল না ও যে বিরোধা রোল বিরোধা তো আজকে আমি আনছি ভাই আপনি ব্যাপার কিন্তু আমি সমাধান করি এটা আমার সবুজ ভাষা ওই যে সমাধান করছে হয়তো সংগঠক হিসাবে ভালো ভালো একটা সংগঠন লাগছে আমার ভাই আপনি ব্যাপার আমার ডিগ্রি পাস করছে পরিয়ার পরিয়ে করছে বিয়েভাস পরিয়ার আমি বিয়েভাস করছি এখন আপনার ব্যাপারটা মানে এগুলো তো ভালো লাগে যে পড়ালেখা করিয়ে আপনারা কেমন আছেন এখন? এই যে তার তো প্রমাণ এখনই বুঝতে পারছে যারা আসছেন ওনারা সবাই তো সিলেটের নেতা তারা তো আমি মনে করি যে পরিবারের ভিতরে আসি বলিয়ে তারা সবাই আসছেন আমাদের দুঃখটাকে শেয়ার করছেন এই জন্য আমরা খুবই খুশি এবং ওই 3-4 দিন আগে ছাত্র দলের এখানকার সিলেটের নেতৃত্বে যারা আসলাম তারা আসলাম আমার দেখা তারা বলছে খুশি হয়েছে আপনারা সবসময় আইবা এটা ওই আমার আশা কি আকাঙ্ক্ষা তাহলে আপনারা আইলে বুঝলাম যে আমরা একটা পরিবার আসি আপনারা
এটা করবা দোয়া করবা আমরা যেন আল্লাহ নিয়ে খায়ার দান করে আর আরও কয়টা দিন যেন বাঁচি আর আমরা যাতে আপনার তো আপনার যারা রাজনীতি ওই দেশ পরিচালনায় রাজনীতিবিদরাই ওই মূল তালিকা শক্তি এবং তারা যদি সত্যিকারের দেশপ্রেমিক হয় তাহলে দেশটা খুব ভালো চলে। আমার একটা পরামর্শ হইল, আমার তো বয়স হয়েছে, আমরা একটু সব হচ্ছে বোধহয় বড় বয়সে আমি, যে যেদিকে চাই না খানে তার সততা কিন্তু তার একটা বেসিক ফাউন্ডেশন থাকে। যে কোনো লাইনে আমি যাচ্ছি রাজনীতিবিদের সততার বিচার যদি থাকে, তার ইন্টেনশন থাকে সব, তাহলে রাজনীতি উঠে যায় না সব তার জায়গা। তো আমি যে ডাক্তারি ভাস করছি, আমার ইউনিয়নের পয়লা ডাক্তার কয়েক লাখ কিন্তু ইয়ের মাঝে আমি পয়লা ডাক্তার হয়েছি। তো এর লাগে আমার মনের সবসময় থাকতো যে আমার এই মানুষের দোয়ায় আমি ডাক্তার হয়েছি, আমার মাঝে কোনো দিন 2 নম্বর কিছু আমি আনতাম না। আমি যদি এমনি ওই দিতাম আমি তো দোয়া পাইয়া মানুষ হয়েছি। আপনারা তারা স্মরণ রাখবা লাগবে জিনিস পাই আর না হয় এটা আল্লাহ রাখো। আফগানিস্তান পক্ষ থাকি এমন কিছু করবা যাতে তারা আরে বহুদিন ধরে মানুষ চিনে আন, এই ধরনের কিছু একটা আপনারা করবা আর দোয়া করবা। তখন আমার বুঝলে বললাম তুমি রাজনীতি তারা গিয়ে আমার বললে এখন ভাই রাজনীতিতে আমার নাম আইতে পারি না, এটা যেন দামান যে লাগে আমার তারা মুশকিল আমার লাগে একটা চিন্তার হার। কোনোখানে মিটিং মাটিং গেলে বা দেশের যে রাজনীতি পরিস্থিতি হচ্ছে এটা নিজের ভিতরে উদ্বিগ্নতা আসে আর ভালো লাগে। যাই হোক আপনার খবরটা পার তারা জুনিয়ে তার নাম সব তারা লাগে আপনারা কিছু করবা যাতে এখন যারা নতুন আছে তারা চিনতে পারে ওদের কিছু করবা। আপনার সাথে একটু কথা বলি, দিনাজ ভাইকে হয়তো আমরা সাংবাদিকতার খাতিরে অনেকটা চিনে যাই, নতুন প্রজন্মের অনেকেই কিন্তু ওনার সম্পর্কে জানে না। উনি কখনো নিবেদিত প্রাণ ছিলেন দলের প্রতি। আপনি যদি একটু মনে করিয়ে দিতেন, এখনও তো দিনাজ ভাইয়ের কোনো ধরনের ক্লু বা ওনার খোঁজ খবর সন্ধান কিছু আপনারা মনে হয় পাবেন, সেই ক্ষেত্রে আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে? নতুন প্রজন্ম আসলে ওদের নাম শুধু শুনছে, ওদের কথা আমাদেরকেই বলতে হবে। আমি রাজনীতিতে আসছি আমার ভাইয়ের জন্য, আমার রাজনীতির প্রয়োজন ছিল, সত্যি কথা বলতে। আমার ভাইয়ের রাজনীতিতে আসাটা ওটাকে ধরে রাখার জন্য, তার নামটা ধরে রাখার জন্য আমি আসছি। আমি চেষ্টা করি সর্বাত্মক, আমাকে দেখলেই সবাই বলে যে ইফতেখার আহমদ দিনারের বোন। যারা বড়রা আছেন নেতৃবৃন্দ তারা আমাকে যথেষ্ট স্নেহ করেন, ছোট বোনের মতো। যারা ছোটরা আছে তারা বড় বোনের মতো আমাকে শ্রদ্ধা করে, শুধুমাত্র ইফতেখার আহমদ দিনারের বোন সেই জন্য। সে অনেক ভালো মানুষ ছিল, সে ভালো মানুষ ছিল বলেই তারা সবাই কিন্তু আমাকে ভালো চোখে দেখে। সে যদি খারাপ থাকতো তাইলে কিন্তু কেউ পাত্তা দিত না আমাকে, সত্যি কথা যেটা, পাত্তা দিত না, বলতো অমুক মানুষ ভালো ছিল না, তার বোনকে আমরা কেন টলারেট করব বা কেন ওনাকে সম্মান করব, প্রয়োজন নাই। আমি রাজনীতিতে আসার পরে দেখলাম যে আমার ভাই আসলে না থাকলে বোঝা যায় না সে যে কত বড় মাপের একজন আসলে নেতা ছিল। সে অল্প বয়স থেকেই তার সাংগঠনিক দক্ষতা অনেক বেশি ছিল। সে মানুষকে কথা বলে কনভিন্স করতে পারত, সুন্দর করে কথা বলতো, সিনিয়রদেরকে সম্মান করত, ছোটদেরকে তাদেরকে প্রয়োজনে শাসন করত সঠিক পথে চলার জন্য। তার এখানে একটা অফিস ছিল উপশহরে, ইলিয়াস ভাইয়েরই দেয়া। তো সেইখানে আমাকে অনেক ছাত্রদলে তার জুনিয়র ভাইরা আমাকে গুম হওয়ার পরে যখন আমি রাজনীতিতে আসলাম, তখন অনেকে অনেক সময় অনেক কথা আমাকে বলে, অনেকটা বলে যে ভাইয়ের সাথে এরকম হয়েছে ওরকম হয়েছে। একবার একজন বলছিল যে আপা ভাই আমাকে লম্বা একটা লাঠি দিয়ে অনেক পিটাইছিল, সে কিন্তু সেটা আমাকে গর্ব করে বলতেছিল। বললাম তুমি পিটা খাইছো, তোমাকে কেন মারছে? বলছে আমি একটা অন্যায় করছিলাম, ভাই আমাকে পা থেকে মাথা পর্যন্ত বাড়িয়েছে, বাড়ি দেওয়ার পরে বলছে আর কখনো এই অন্যায় করবা। তো ওই যে সে মায়ের খাইছে, খাওয়ার পরে সে কিন্তু আমাকে গর্ব করে বলতেছে যে আমার সিনিয়র, আমার নেতা এরকম ছিলেন, আমি অন্যায় করছি বিধায় উনি আমাকে মারছে, মেরে আমাকে শাসন করে আমাকে বুঝাইছে যে এটা জীবনেও যেন আমি না করি। সে এটা গর্ব করে বলছে। এগুলো আসলে শুনলে মানে অনেক ভালো লাগে। আমি রাজনীতিতে আসার পর আমার ভাইয়ের এইসব জিনিসগুলো শুনে আমি বুঝতে পারছি যে আসলে ও কত বড় মাপের মানুষ ছিল। কারণ আমি আসলে আমি থাকা মানে আমার ভাই থাকা চেষ্টা করছি। এখন
গুম কমিশন চেষ্টা করছে ওদের আসলে কি হয়েছে না হয়েছে, 13 বছর প্রায় 13 বছর ওদের গুম হওয়ার, এখনও তাদের কোনো হদিস নাই। কারণ এই গত সরকারের কাছে তো আমরা অনেক ধন্যবাদ দিয়েছিলাম, কোনো লাভ আসলে হয় নাই, শুধু আইওয়াস হয়েছিল। এখন বর্তমান সরকারের কাছেও তো গুম কমিশনকে অনেক প্রায়োরিটি দিয়ে রাখা হয়েছে যে গুম হওয়া সব মানুষদেরকে ফেরত চাওয়ার জন্য। তারা চেষ্টা করতেছে, কিন্তু তাদের চেষ্টাটা আসলে তাদেরকে লোকবল দেওয়া হয় নাই। আমি যতদূর দেখলাম যে ইনভেস্টিগেশন করতে হলে সব কিছু আমাদেরকে দিতে হচ্ছে, গুম কমিশনকে আমাদেরকে সব কিছু দিতে হচ্ছে। তখন ডিজিএফআই কে হেড ছিল, তখন র্যাবের হেড কে ছিল, একে কে ছিল, নয়ে কে ছিল, এগুলো আমাদেরকে দিতে হচ্ছে। তখন আমরা বললাম আমরা যদি দেই তাহলে ইনভেস্টিগেশন অফিসার আমাকেই বানায় ফেলেন, তাইলে আপনারা ইনভেস্টিগেশন করবেন কেন, আমি হয়ে যাই। তো ওনারা বললো যে আসলে আপা আমাদের লোকবল আসলে নাই। আমি দেখলাম যে যেভাবে মানুষদেরকে বলা হয়েছিল যে গুম কমিশন একটা ভয়ের ধরেন কাজ, যে গুম কমিশন যদি ডাকে ভয়ে যে কালপিট ছিল সে যেতে বাধ্য, কিন্তু আমি দেখতেছি আমাদের অনেক কালপিটরা যারা তদন্ত অফিসার মাসের পর মাস যাচ্ছে, ওনারা ডাকতেছে, ওরা গড়িমসি করতেছে, যাচ্ছেই না গুম কমিশনে। তো তাদেরকে আসলে কাজ দেওয়া হয়েছে, কিন্তু পাওয়ার মনে হয় এতটা দেওয়া হয় নাই। এটাও কি অনেকটা আইওয়াসের মতো হয়ে গেল তাহলে? আসলে আমি বুঝতেছি না। এখন আমাদের একটাই আসলে ওয়েট অ্যান্ড ওয়াচ, আর আমরা দেখতেছি যেহেতু আসলে তেমন কাজ হচ্ছে না, এখন ভরসা একমাত্র বিএনপি যখন সরকারে আসবে তখন বিএনপিই করবে, কারণ বিএনপির জন্যই তারা গুম হয়েছে। তো বিএনপি আসলে ইনশাল্লাহ আশাবাদী, আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান তিনি অবশ্যই গুমের ব্যাপারে সক্রিয় থাকবেন, এবং তাদের কি হয়েছে, কে নিয়েছে, কোথায় নিয়েছে, কেন নিয়েছে, এইসব সব প্রশ্নের উত্তর আমরা পাব এবং তাদের সম্পর্কেও আমরা জানব। আর ইদানিং যেটা দেখছি যে আমি তো তখন গুম কমিশনকে বলছিলাম যে ইন্ডিয়া হয়তো রাখতে পারে। আমাদের নেতাকর্মীরা আমরা কতটুকু দিনারের প্রতি আমাদের সহকর্মিতা এবং আমাদের দায়বদ্ধতা, আমরা আশা রাখি যে নতুন সরকার বা পরবর্তী যে সরকার যে আসবে সেই সরকার অবশ্যই বিধার সহ আমাদের